So now we learn what is computer network, and gradually we learn how it works. So নেটওয়ার্কটা কি, সেটা কিভাবে তৈরি করা হয়, নেটওয়ার্কের ভিতরে তো মেন চাই কি ডেটা পাস হয়। তো ডেটাটা কিভাবে পাস হয়, নেটওয়ার্কের অনেকগুলি লেয়ার আছে, কোন লেয়ারে কিভাবে কাজ করে, এবং অফকোর্স আমার ডেটাটা যে ট্রান্সফার হচ্ছে এই ডেটাটা সিকিউরিটি জিনিসটা খুবই জরুরি, কারণ আমি চাইবো না আমার একটা মেসেজ অন্য কারোর কাছে চলে যাক, অথবা আমার সিক্রেট ডেটা, আমার ব্যাংক ইনফরমেশন অর এনি আদার সিক্রেট ডেটা যেটা লিক করে অন্য কেউ দেখুক। তো সিকিউরিটি বিষয়টাও এখানে খুবই কনসার্ন। আমরা নেটওয়ার্ক বিষয়টা কি আজকে জানবো, এবং ধাপে ধাপে জানবো যে আরো লেয়ারসগুলি কি, কোন লেয়ারে কি সিকিউরিটি ইউজ করা হয়, প্রোটোকলসগুলি কি, টপোলজিস কি, এই বিষয়গুলি ধাপে ধাপে আসবে। তো দেখেন ফার্স্টে কম্পিউটার নেটওয়ার্ক বলছে, কম্পিউটার নেটওয়ার্ক is a set of devices connected through links. কম্পিউটার নেটওয়ার্কটা হচ্ছে সেট অফ ডিভাইস যেগুলি লিংকের মাধ্যমে কানেক্ট থাকে। লিংকটা ওয়্যারলেস হতে পারে, ওয়্যারড হতে পারে। মানে আপনি ওয়াইফাই রাউটারের সাথে আমার এইটা কানেক্টেড আছে পিসি, তাহলে আপনি বলতে পারেন তো এটা কই সাইডে লিংক কোথায়, কানেক্ট নাই তো, বাট বাতাসের মধ্যে দিয়ে কানেক্ট হয়েছে। ইট ইজ ওয়ান কাইন্ড অফ লিংক, দ্যাট ইজ ওয়্যারলেস। সো ওয়্যারলেসকে আমরা ওই যে কানেক্টেড না ওইটা বলবো না, I am connected but without cable. That is also one kind of connection. The computer network is a set of devices connected through links. A node তাদেরকে বলা হচ্ছে, বলে দেখেন node can be a computer, printer or any other device capable of sending and receiving data. Data send করতে পারে এবং রিসিভ করতে পারে, এই রকম ক্যাপেবল ডিভাইসেস গুলিকে আমরা নোড বলতে পারি। যেমন আপনি আপনার হ্যান্ডেল ডিভাইসেসগুলি, আপনি যেই ডিভাইসেসগুলি আইপি নেয়, আইপি অটোমেটিক আইপি নেয়, তার মানে সে ডেটা রিসিভ করছে, এবং যেটা রিসিভ করছে সে দুই একটা ক্ষেত্র বাদে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেটা সে সেন্ডও করতে পারে। মানে আপনাকে ফিরতি মেসেজ তো দিচ্ছে যে আপনারটা আমি পাইছি বা পাইনি, এতটুকু তো রিপ্লাই করতে পারছে। তো এরকম ডিভাইসেসগুলিকে বলা হয় নোড, মানে যেখানে যেখানে আপনি কানেকশন দিতে পারবেন, দ্যাট আর দ্য সিম্পল কথা নোডস অন এ নেটওয়ার্ক। এন্ড দ্য লিংক কানেক্টেড দ্য নোডস আর নোন অ্যাজ কমিউনিকেশন চ্যানেল, এবং যে লিংকগুলি এই নোডগুলিকে কানেক্ট করে দ্যাট ইজ কল্ড দ্য কমিউনিকেশন চ্যানেল। কম্পিউটার নেটওয়ার্কস uses distributed processing in which task is divided among several computers. Instead, a single computer handle an entire task. Each separate computer handle a subset. মানে যখন নেটওয়ার্কের মধ্যে চলে আসছে তখন আমরা ওই প্রেসারটা পুরোটা একটা সিস্টেমের উপরে না রেখে প্রেসারটাকে আমরা চাইলে ডিস্ট্রিবিউটও করে দিতে পারি। এবং আমরা মাল্টিপল ক্ষেত্রে সিঙ্গেল রিসোর্সকে মাল্টিপল ক্ষেত্রেও ইউজ করতে পারি। অ্যাজ লাইক আপনার একটা সিঙ্গেল প্রিন্টার অনেকগুলি ডিভাইসের সাথে কানেক্ট হতে পারে, এবং যার যেটা আসছে এবং এটা মিক্স আপও হয়ে যাবে না, কিন্তু আমার অনেকের জেনারেল কনসেপ্ট থেকে আপনাদের দুজনের একটা কনসেপ্ট আছে, বাট অনেকের এইটা হয়তো এই টেকনিক্যাল লাইনে না হলে, মনে করেন পুরো বিজনেস লাইন থেকে আসলে, অন্য লাইন থেকে আসলে অনেক সময় বেসিক কনসেপ্টগুলো তাদের থাকে না। তো যেটা এই যে যখন আপনি একটা কমান্ড দিলেন, আরেকটা একটা কমান্ড দিল, আপনার মাল্টিপল পেজেস আছে, মিক্স আপ হয়ে যাবে না, এটা কিউতে আসবে, মানে আপনার কিউটা শেষ হবে, দেন নেক্সট জবটা সে কিউতে নেবে। সো একটা প্রিন্ট শেষ হওয়ার পরে আরেকজনের কমান্ডের প্রিন্টগুলি হতে পারে, কিন্তু এমন হবে না যে আমার 3টা পেজ প্রিন্ট হলো, মাঝখান থেকে আরেকজনের প্রায়োরিটি বেশি দেওয়া আছে, তার পেজগুলি প্রিন্ট হয়ে পরে আবার আমার বাকি 2টা পেজ প্রিন্ট হলো, এরকম হবে না। আমার 5টা পেজ 5টাই প্রিন্ট হয়ে ইনস্ট্যান্টলি নেক্সট জনেরটা প্রিন্ট হয়ে যাচ্ছে ফাইল ওয়াইজ, মানে কিউ ওয়াইজ আর কি। আপনি আপনার যদি মাল্টিপল কমান্ড থাকে, আবার মানে আপনি 2টা ফাইলের প্রিন্ট কমান্ড দিয়েছেন, একটা ফাইলের কমান্ড দেওয়ার পরে 2 সেকেন্ড তো লাগছে আরেকটা কমান্ড দিতে, এই ফাঁকে যদি অন্য কারো কমান্ড ইনিশিয়ালাইজ করে তাহলে আবার তারটা তখন দিবে, কিন্তু আপনার সিঙ্গেল ফাইলটা যেটার মধ্যে যা কমান্ড আছে ওটা পুরোপুরি এক্সিকিউট করে দিবে। নেটওয়ার্ক এটা প্রিন্টারের ক্ষেত্রে বললাম, তো নেটওয়ার্কের ক্ষেত্রেও প্যাকেটটা যখন ট্রাভেল করে তাহলে এই প্যাকেটটা কিন্তু একটা প্যাকেটের সাথে আরেকটা প্যাকেট মিক্স হয়ে যায় না। আমাদের যে ডেটাটা নেটওয়ার্কের মধ্যে ট্রাভেল করে এইগুলি সব প্যাকেট আকারে, পার্সেল আকারে যায়,
এবং পার্সেলগুলি সিকিউরিটির জন্য সামনে পিছনে আলাদা করে অংশযুক্ত হয়ে যায়, যেটাকে হেডার ফুটার বলা হয়। এগুলি ওই যে যখন নেটওয়ার্কের লেয়ারগুলি আমরা করব তখন ভালো মতো বুঝবেন। জাস্ট বেসিক কনসেপ্টের জন্য বলছি যে প্যাকেট আকারে যে ডেটাগুলি যাচ্ছে, এই প্যাকেটগুলি আপনার অনেক প্যাকেট, হাজার হাজার, মনে করেন আপনি একটা ফাইল পাঠিয়েছেন একটু বড়, মনে করেন যে 500 MB একটা ফাইল পাঠিয়েছেন, একটা অ্যাটাচমেন্ট পাঠিয়েছেন, তো ওই 500 MB তে একবারে যাবে না, ছোট 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 প্যাকেট আকারে মনে করেন 5000 প্যাকেটে ভাগ হয়ে গেছে। তো এইবার আপনার প্যাকেটের সাথে এই একই চ্যানেল দিয়ে আরো 1000 লোক করতেছে, সবাই তো ইউজ করতেছে, তাহলে সবার প্যাকেটের সাথে সবাই মিক্স আপ হয়ে যাচ্ছে। কারণ কমিউনিকেশন চ্যানেল তো ফাঁকা রাখা যাবে না, এটা তো একটা ইউজফুল রিসোর্স ব্যান্ডউইথ। তো এটাকে তো আমরা ইউজলেস রাখবো না, যদি না আমার চাপ না থাকে তাহলে আইডল থাকলো, বাট আমার প্রেসার থাকলে তো আমি ওটাকে আইডল রাখছি না। ইন দ্যাট কেস প্রত্যেকটা প্যাকেটের সাথে তার ডেস্টিনেশন মানে নাম ঠিকানা চলে যায়। মানে যে বললাম চিঠি, মনে করেন আমি 5000 চিঠি পোস্ট অফিসে দিলাম, তার মানে এই না যে একটার উপরে নাম ঠিকানা লিখে দিয়েছি, 5000 চিঠি দিছি, 5000 চিঠির উপরে আমি নাম ঠিকানা লিখেছি, আলাদা আলাদা খাম তো। তাহলে আমি যখন ডেটা তৈরি করছি ওই খামের কোনো মূল্য এখানে নাই। নেটওয়ার্কে যেটা একটা টেকনোলজিক্যাল বিষয়, এখানে ওই খামের কোনো মূল্য নাই, খামের উপরে ঠিকানা লিখতেও কোনো সময় লাগছে না। কারণ আমার ডেটাকে যদি 5000 ভাগে হোক আর 5 লক্ষ ভাগে হোক প্যাকেট করা লাগে, সেই 5 লক্ষ প্যাকেটই তৈরি করবে এবং প্রত্যেকটা প্যাকেটের উপরে সেন্ডার এবং রিসিভারের ঠিকানা থাকবে। আর ঠিকানাটা থাকে দুই রকম, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। দুইটা ঠিকানাই দেওয়া থাকে। ফিজিক্যাল অ্যাড্রেসটা তো বুঝেন, লজিক্যাল অ্যাড্রেস বলেন তো আমার ফিজিক্যাল অ্যাড্রেস কি আর লজিক্যাল অ্যাড্রেস কি? ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে আপনার ল্যাটিটিউড লংজিটিউড যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস। আর লজিক্যাল অ্যাড্রেস মনে করেন আমি এখন আছি বনানীতে, বিকালে চলে যাব বাসায় আরেক লোকেশনে, তো আমার কি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে? একটা অফিস একটা হোম, হ্যাঁ, বা আমি একটু পরে গেলাম উত্তরায়, তারপর আবার গেলাম ধানমন্ডিতে, আমি ঘুরে বেড়াচ্ছি সারা জায়গায়, তাহলে আমার একটা অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, বাট আমার নাম মঞ্জুরুল, এইটা আমি যতদিন বেঁচে থাকবো আমার নাম তো এটাই থাকবে, এইটা কখনো চেঞ্জ হবে না। না, আমি উত্তরা গেলেও মঞ্জুরুল থাকবো, আমি বাসায় গেলেও থাকবো, এখানে গেলেও থাকবো। বাসায় গেলে হয়তো আমাকে নিক নেমে ডাকবে, বাট দ্যাট ইজ ডিফারেন্ট, বাট আমার নাম তো মঞ্জুরুল। তাহলে ফিক্সড যে অ্যাড্রেস, দ্যাট ইজ দ্য ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে? আর আইপি যে অ্যাড্রেস সেটা হচ্ছে আপনার চেঞ্জেবল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, আপনি এখন এখানে আছেন, এই ল্যাপটপটাই মনে করেন, এই ল্যাপটপটার নাম আছে, ল্যাপটপটার নাম ডিভাইস এম ইসলাম, ঠিক আছে? মঞ্জুরুল ইসলাম মনে করেন যে সাপোজ এম ইসলাম ল্যাপটপটার নাম, এইটার নাম যেখানে নিয়ে যায় পৃথিবীর, আনলেস যতক্ষণ না আমি চেঞ্জ করব ততক্ষণ এটা চেঞ্জ হচ্ছে না। বাট এর আইপি অ্যাড্রেস, এখন আমি আইএস এর নেটওয়ার্কে কানেক্ট হয়েছি, এখানে একটা আইপি আছে, আমি আইএস এর বাইরে যেয়ে গেলাম, কানেক্ট হলাম, আইপি অ্যাড্রেসটা কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সো ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে ইজ দ্য ম্যাক অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস দিয়ে কাউকে ট্র্যাক করা যায় না। আইপি অ্যাড্রেস দিয়ে ট্র্যাক করবেন এইভাবে যে মনে করেন সি মাই পিসি ইজ হিয়ার, ঠিক আছে? এইটা আমি কানেক্ট হয়েছি কি এরপরে আইওএস সার্ভারের সাথে আমি কানেক্ট হয়েছি, নেটওয়ার্ক পাচ্ছে, আমাকে কিভাবে আপনি খুঁজে পাবেন? আমি কানেক্ট হয়েছি, দিস ইজ মি, আইওএস সার্ভারের সাথে। আইওএস দেন কানেক্ট হয়েছে যাদের থেকে ইন্টারনেট নিয়েছে আইএসপির সাথে, তাই না? আইএসপি দেন কানেক্ট হয়েছে বিটিসিএল এর সাথে। তো মাঝখানে আরো ওয়ে থাকতে পারে এবং অনেকগুলি রাউটার থাকতে পারে। যে আমার সাথে আইওএস এর মাঝখানে একটা রাউটার আছে, প্রত্যেকটা রাউটারে আইপি অ্যাড্রেস বসে, ওই আইপি অ্যাড্রেস থেকে খুঁজে বের করা। এখন মনে করেন আমি এখান থেকে সাসপিসিয়াস কিছু করেছি, সন্দেহজনক কিছু করেছি, সো পুলিশ আমাকে খুঁজছে বা গভর্নমেন্ট আমাকে খুঁজছে, কিভাবে আমাকে খুঁজে পাবে? খুঁজে পাওয়ার এটা হচ্ছে যে এই আইপি অ্যাড্রেসটা থেকে তো আমাকে পাচ্ছে না, এই আইপি অ্যাড্রেসে ফার্স্টে এই আপনার আইওএস এর টোটাল আইপি অ্যাড্রেসে যাবে আর কি, মানে আইওএস থেকে কতগুলি ফার্স্টে ও ধরবে এই আইএসপি কে, ঠিক আছে? লোকেশনটা পাওয়া যায় যে এই আইপিটা কোন লোকেশনে চলছে। আপনি একটা যদি রিয়েল আইপি দেন, আমার পিসিতে কি আছে, আমার পিসিতে দুইটা আইপি আছে, কিন্তু একটা হচ্ছে আমার এই নেটওয়ার্কের লোকাল নেটওয়ার্কের আইপি, ল্যান আইপি, আর একটা হচ্ছে আমি রিয়েলি কোন আইপিতে আছি, লোকেশন আমাকে আপনি গুগলে সার্চ করবেন যে মাই লোকেশন, হোয়াট ইজ মাই আইপি,
এটা দিলে দেখবেন। আর এখানে রাইট ক্লিক করে যে এখান থেকে যে আইপিটা দেখা যায় সেটা হচ্ছে আমার লোকাল আইপিটা, মানে আমি এখানে যে ওয়াইফাই কানেক্টেড হয়েছি বা ল্যান্ড কানেক্ট হয়েছি সে। আচ্ছা দেখেন ধাপে ধাপে ধরবে। এইখানে আইএস এর সাথে 1000 পিসি কানেক্ট আছে, ঠিক আছে? তাহলে আইএস পর্যন্ত আগে আসতে হবে। আইএস আসলে গেলে আইএস কে কিভাবে পাবে? এই আইএসপির কাছ থেকে এই আইএসপির আবার দেখা গেল 20 জনকে লাইন দিছে, তো বিটিসিএল ধরবে এই আইএসপি কে। আইএসপি দেন বলবে যে ওই আইপিটা, তখন তাদের তো লগ আছে পুরো যে কোথা থেকে ডেটা ট্রান্সফার হচ্ছে। এটার জন্য যে আমার কাছে ওয়্যারশার্ক বলে এটাই আছে, এই যে ওয়্যারশার্ক বলে একটা সফটওয়্যার আছে যেটা কি করে আপনার সকল আইপি অ্যাড্রেসগুলিকে ট্রেস করতে থাকবে কন্টিনিউয়াস, যে এই আমি একটা মেসেজ আপনাকে করলাম, মেসেজটা কোথা থেকে কোথায় যাচ্ছে সেটাকে ট্রেস করবে। আচ্ছা একটু ভুল হয়ে গেল, এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে হয়, নাহলে যেন 10 বার ইয়েস দেওয়া লাগে। রাইট, প্রথমে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে হয়। আসবে একবার। এখানে আমরা আমার তো লাইনই দেখাচ্ছে না, লাইন আসে এই যে এখানে আসছে। কারণ আমার এই সবগুলি গেজ জানা মিলে যে আমার এখানে কানেকশনগুলি ফার্স্টে দেখাবে। শুরুতে চালালেই দেখা যায় আমার সাথে কানেক্টেড কোনটা ওয়াইফাই কানেক্টেড আছে আর এটা কানেক্ট আছে, বাকিগুলি কানেকশন নাই। দেখেন গ্রাফ আসা শুরু হয়ে গেছে। আর মনে করেন আমি ওয়াইফাই কানেকশনে আছি, তাহলে ওয়াইফাই ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে ওই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলে আর এটা চাইবে না বারবার। এই যে দেখেন আমার কম্পিউটারে এবার টাইম দেখাচ্ছে সোর্স কোন আইপি থেকে ডেস্টিনেশন কোথায়, ডেটা আমি কিছু পাঠাচ্ছি না কিন্তু এখনো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে নেটে কানেক্টেড ডেটা চলছে। ইউডিপি হচ্ছে ইউজার ডেটাগ্রাম, টিসিপি হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এগুলি এই প্রোটোকলের মাধ্যমে যাচ্ছে, এটা লেন্থ ইনফো এবং প্রত্যেকটা ডিটেইলস, মানে এই যে প্যাকেটটা গেছে আপনি এখানে আইপি দিয়েও সার্চ করতে পারবেন। এই সার্চ বক্সের মধ্যে আইপি দিয়েও সার্চ করা যায়, দিয়েও সার্চ করা যায়, প্রোটোকল দিয়েও সার্চ করা যায়। তো এটা বুঝতে হবে, এটার মধ্যে এটা ধরেন এটাও যদি বুঝতে চান এটা আপনারা করতে পারেন। নেটওয়ার্ক ট্রাফিকটাকে কোথা থেকে কোথায় যাচ্ছে দেখতে পারেন। তো এইগুলি একেবারে সহজ কাজ, ওটা সবকিছু আপনাকে দেখাবে না, কারণ ওইটা একটা ফ্রি ভার্সন। পেইড ভার্সনগুলি হলে আরো অনেক ডিটেইলস দেখা যায়। বিটিসিএল লোকেট করবে যে একটা আইপি দিয়ে সার্চ করবে এই আইপিটা কোথায়, যখন দেখবে যে এই আইপিটা এই আইপি থেকে গেছে ওদের কাছে লিস্টেড থাকে। কারণ রিয়েল আইপি গুলি বিটিসিএল থেকে পারমিশন নিয়ে নিতে হয়। রিয়েল আইপি গুলি এরা পারমিশন দেয়, আমি হয়তো একটা রিয়েল আইপি নিছি, আমি তো আমার এই নেটওয়ার্ক থেকে হাবিজাবি কাজ করতে পারবো না, হ্যাকিংটাকে একটা রিয়েল আইপি লাগে। তো রিয়েল আইপি নিয়ে যখন কাজ করবো, রিয়েল আইপি তো এদের কাছে পারমিশন দিয়ে রেজিস্ট্রেট করা আছে। তো বা মনে করেন যে হ্যাকিং এখান থেকেও করা হলো, এই আইএসপি কে ধরবে, আইএসপি দেন তার অনেকগুলি লাইন থেকে ও বের করে দেবে যে আমি আইওএস কে দিছিলাম, আইওএস থেকে আপনারা যাকে খুঁজছেন সে এই লাইনের থেকে, তখন আইওএস কে এসে ধরবে। আইওএস তখন কি করবে যে তার ইউজারগুলির মধ্যে থেকে বের করার চেষ্টা করবে। স্পেসিফিক ভাবে প্রথমে না করলে সন্দেহজনক কয়েকটাকে খুঁজে, মানে খোঁজার ওয়েটা হচ্ছে এরকম। এখন মাঝখানে মধ্যবর্তী আইএসপি থেকে এখানে আসতে যে রাউটারের সিম্বল হচ্ছে এরকম, পুরোটাই সার্কেলের মধ্যে। তো এই যে অনেকগুলি রাউটার হয়ে আরেকটা রাউটার হয়ে আরেকটা রাউটার হয়ে তারপরে মনে করেন এখানে আসছে, যে এইটা যে ডাইরেক্ট এখানে আসছে তা না, মধ্যবর্তী বেশ কিছু রাউটার পার হয়ে আসে। সেই রাউটারগুলি হচ্ছে আপনার প্রত্যেকটা রাউটারের ইন্টারফেসে আইপি বসে, মানে এইখানে একটা আইপি বসবে 192.168. এইখানে বসলো এই যে রাউটার, রাউটার থেকে যখন বের হচ্ছে তখন মনে করেন 172.60. তো রাউটারের দুটো ইন্টারফেস থাকে। আবার এই যে রাউটার এর এই পাশে একটা আইপি, এই আইপি কিন্তু এখানে না, এই যে এইখানে একটা আইপি আছে, আবার এইখানে বের হইছে এখানে একটা আইপি আছে, মানে ইন হচ্ছে একটা আইপি তে, আউট হচ্ছে একটা আইপি তে। এইটাকে বলা হয় ইন্টারফেস। এই রকম ভাবে আপনার জিনিসগুলি কাজ করে আর কি। আমরা যেখানে ছিলাম দেখেন যে বলছিলাম থার্ড প্যারাতে, ডেটা কমিউনিকেশন রেফার্স টু the transmission of the digital data between two or more computers
computer network or data network that allows computers to exchange data. মানে যে কথাগুলো আমরা আলোচনা করছিলাম ওইটাই। Anyway, আমরা দেখি তারপর হচ্ছে যে why to learn data communication and computer network, কেন শিখবো? শেখার উদ্দেশ্য হচ্ছে যে নেটওয়ার্কের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, how network works এটা বেসিক বোঝার জন্য। দেখেন যে সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটারস এন্ড কম্পিউটারাইজড পেরিফেরালস such as printers are called computer network, and that this interconnection among networks among computers facilitate information sharing among them. Computers may connect to each other by either wired or wireless media. The networker বেসিকটা বোঝার জন্য আপনার এই ডেটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং শেখা দরকার আর কি। দেন হচ্ছে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং, যারা নেটওয়ার্কিং নিয়ে ইঞ্জিনিয়ারিং করবে তাদের জন্য তো অবশ্যই এটা শেখা দরকার। দেখেন নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং ইজ এ কমপ্লিকেটেড টাস্ক which involves software, firmware, chip level engineering, hardware and electronic parts. To ace network engineering, the whole networking concept is divided into multiple layers. যে লেয়ারগুলোর কথা আমরা বলছিলাম প্রিভিয়াসলি, এটা ছিল TCP IP লেয়ার, এখন আমরা ইউজ করি যেটা সেটা হচ্ছে মনে আছে OSI লেয়ার। OSI লেয়ারে এখন সারা পৃথিবীতে কম্পিউটারের একটা থেকে আরেকটা যে ডেটা যায়, মানে কম্পিউটার মানে ধরে নেন যে যেখান থেকে ডেটা সেন্ড করা যায়, এরকম ডিভাইস একটা থেকে আরেকটা ডেটা যায় যেই মডেলের মাধ্যমে সারা পৃথিবীতে স্বীকৃত OSI মডেল, ওপেন সোর্স ইন্টারকানেকশন। এই OSI মডেল নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব, অনেক আলোচনা হবে আর কি OSI মডেলের উপরে, যেই মডেলে আমাদের ডেটা ট্রান্সফার হয় এবং সিকিউরিটি প্রদান করে। and each layer is involved in some particular task. এই যে সাতটা লেয়ার, প্রত্যেকটা লেয়ার is involved in some particular task. প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা কাজ আছে, কেউ কারো কাজে হস্তক্ষেপ করছে না এবং কেউ কারো কাজে ফাঁকিও দিচ্ছে না। and is independent of all other layers, এবং দেখেন যে একে অপরের সাথে ইন্ডিপেন্ডেন্ট সবাই। but as a whole almost all networking tasks depend on all of these layers. সকল নেটওয়ার্কিং কাজই এই সবগুলি লেয়ারের উপরে ডিপেন্ড করে, and layers share data between them and they depend on each other only to take input and send output. I hope you বুঝতে পেরেছেন নাইসলি। এটা বাংলা বলে ব্যাখ্যা করতে আই থিংক প্রয়োজন নাই। so if any confusion you can ask, আমি যে এখান থেকে বলছিলাম, if any confusion you can ask anytime. so এরপরে দেখেন যে ইন্টারনেটের যে এখন ওয়ার্ল্ড ওয়াইড যে চরম এটা পপুলারিটি, সেটাও কিন্তু নেটওয়ার্কিং এর মাধ্যমে। নেটওয়ার্কিং না থাকলে ইন্টারনেটই হতো না, এবং ইন্টারনেটটা হচ্ছে সবচেয়ে বড় নেটওয়ার্ক, তাই না? অনেক অফিসের অনেক নেটওয়ার্ক আছে। এই যে একটু আগে যে দেখাচ্ছিলাম, ওই যে এইখানে যে আইএসপি বা এই যে বিটিসিএল মনে করেন, বিটিসিএল এর সাথে মোটামুটি সবাইকে চাইলে কানেক্ট করতে পারছে, তাহলে এটা একটা নেটওয়ার্ক। যদি ইন্টারনেট নাও থাকে, কারণ সে তার মাধ্যমে লিজ লাইন দেওয়া আছে তার আইএসপির সাথে আবার ডিরেক্ট লাইন টানা আছে আমাদের সাথে, তাই না? তার মানে ডিরেক্ট লাইন এগুলি কিন্তু লাইন দিয়ে আসে, এটা কিন্তু ওয়্যারলেস দেওয়া হয় না, এগুলি লাইন দিয়ে আসে। দেখবেন যে এক জেলা থেকে আরেক জেলা যাচ্ছি আমরা ডেটা ট্রান্সমিশনের জন্য, তখন কিন্তু ওই লাইন দিয়েই যায়। তারপরে ছোট রেঞ্জের মধ্যে আসে যখন, তখন ওয়াইফাই হিসাবে ইউজ করা হয়, অথবা ওইখান থেকে যখন আমরা ট্রান্সমিট করব তখন দেখা যায় টাওয়ারের মাধ্যমে, যে মোবাইল টাওয়ারগুলো ট্রান্সমিট করে, টাওয়ারের মাধ্যমে ট্রান্সমিট করে থাকে আর কি। তো ইন্টারনেটটা হচ্ছে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, নেটওয়ার্কদের নেটওয়ার্কটা হচ্ছে ইন্টারনেট। এইটা একটা নেটওয়ার্ক, ওইটা একটা নেটওয়ার্ক, এরকম হাজার 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 লক্ষ কোটি নেটওয়ার্ক সারা পৃথিবীতে। এই সারা পৃথিবীর কোটি নেটওয়ার্ককে একত্রিত করে যে নেটওয়ার্কটা হয়েছে, দ্যাট ইজ দ্য ইন্টারনেট। তাহলে দেখেন যে ইন্টারনেট সম্পর্কে আমরা একটু বলছি, কিছু জিনিস জানা, ইন্টারনেটের বেসিকটা জানলাম। দেখেন দুইটা লাইন লেখা আছে, এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস ইজ কল্ড ইন্টারনেটওয়ার্ক অর সিম্পলি দ্য ইন্টারনেট। মানে ইন্টারনেটের ফুল ফর্মটা হচ্ছে ইন্টারনেটওয়ার্ক। তাহলে ইন্টারনেটওয়ার্কটা কিভাবে হচ্ছে, এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস ইজ কল্ড ইন্টারনেটওয়ার্ক অর সিম্পলি ইন্টারনেট। It is the largest network in existence on the planet. The internet usually connects all
ওয়ান মানে তো মনে আছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্কের যে ক্লাসিফিকেশন হয় ল্যান, ম্যান, ওয়ান, প্যান, তার মধ্যে যে এই ক্লাসিফিকেশন হচ্ছে ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রত্যেকটা ক্লাসিফিকেশন আমরা আলোচনায় আসবো। তো দেখেন যে and it can have connections to LANs and home networks. Internet uses TCP/IP protocol. TCP/IP full form হচ্ছে Transmission Control Protocol / IP মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তাহলে এইটা ইউজ করে, ইন্টারনেট ইউজ করে হচ্ছে এই টোটালটা আচ্ছা হচ্ছে 20% চার্জ। আচ্ছা এনিওয়ে দেখেন আমরা যেটা বলছিলাম যে TCP/IP প্রোটোকলের মাধ্যমে ইন্টারনেট চলে। এই TCP/IP প্রোটোকল যেটা মানে বলছিলাম কিছু কিছু জিনিসের এই অ্যাপ্লিকেশনগুলিকে আমাদের মুখস্থ করতে হবে, খেয়াল রাখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোটোকল, এইটার মাধ্যমে আমাদের ইন্টারনেট চলে। তো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল / ইন্টারনেট প্রোটোকল, এই প্রোটোকল দিয়ে আমরা যে আইপি গুলি বসাই এই প্রোটোকলের মধ্যে আইপি অ্যাড্রেস দেই। মানে আমরা যে এইটা লজিক্যাল অ্যাড্রেসটা দিচ্ছি বা অটোমেটিক এখন ডিএইচসিপি করা থাকে, ডিএইচসিপি ডাইনামিক যে আইপিটা হয় ওটা হ্যাঁ ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। এটা আরেকটা প্রোটোকল ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল, যার মাধ্যমে অটোমেটিক আইপি নিয়ে নিচ্ছে, আমি ফিক্স আইপি দিচ্ছি না। এখন এটা পপুলার বিকজ ওই বারবার আইপি বসানো এটা একটা ঝামেলা, এবং একই আইপি আরেকজন বসায় ফেললে কনফ্লিক্ট হলে দুজন কেউ নেটওয়ার্ক পায় না। তো তার চেয়ে ভালো এক আইপি যদি একজন দখল করে বাকি রেঞ্জ আমি দিয়ে দেই যে আমার ডিএইচসিপি তে এখানে আইপি নেবে 100 থেকে 220 পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে দিলে। তো সেটার মধ্যে যেটা খালি পাবে ওটা নিয়ে নেবে অটোমেটিক। ওয়াইফাই সাধারণত এটাই কনফ্লিক্ট হয় না। হ্যাঁ ওয়াইফাই করে এবং কেবলও এখন কেবলও করলে কেবলও ফিক্স আইপি দেওয়া যায়। বাট অনেক আছে ইচ্ছা করে আইপি চেঞ্জ করে করতে চায়, নিজেরটাও সমস্যা আরেকজনেরটাও সমস্যা। এবং ওই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর যে থাকে নেটওয়ার্ক সেও হচ্ছে বুঝতে তার অসুবিধা হয়ে যায় যে এই আইপি তো দিছিলাম মিস্টার এক্স কে, ওই আইপি চেঞ্জ হয়ে গেল কোথা থেকে। সো এই কারণে লিস্ট করা থাকলে পিসির নাম অনুযায়ী যখন অ্যাডমিনিস্ট্রেটর এন্ড থেকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এন্ড থেকে দেখবে পিসির নাম কি, পিসির নামের সাথে নাম বা সিরিয়াল আপ করতে পিসি একটা থাকেই। উইন্ডোজ সেটআপ দিলেই এটা চলে আসে, বা যে কোনো অপারেটিং সিস্টেম সেটআপ দিলেই পিসির একটা নাম নিয়ে নেয়, যেটাকে আপনি চাইলে আপনার মতো চেঞ্জ করে দিতে পারেন। তো ওই আইপি ওই নামের সাথে কোন আইপি অ্যাসাইন হচ্ছে সেইটা অনেক সময় দেখার প্রয়োজন হতে পারে। কারণ নেটওয়ার্কের একটা বড় সুবিধা হচ্ছে মনিটরিং করা। আপনি যে একটু আগে ওয়ারশার্টে যেমন দেখাচ্ছিলাম, এটা এইখান থেকে নেটওয়ার্ক দেখেন এটা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করেই যাচ্ছে। এটা কিন্তু স্টপ, আমি যদি স্টপ না করি এটা চলতেই আছে এবং কন্টিনিউয়াস মনিটরিং করছে আনলেস আমি যতক্ষণ এটাকে স্টপ করে দিব। দেখেন কিছু কিছু ওর কালার মালার হয়ে যাচ্ছে, আমি নিজেও এত ডিটেইলসে সব এটা জানি না, প্রয়োজন হয় না অত। বাট এটার উপরে হাফ অ্যান আওয়ারের টিউটোরিয়াল আছে, চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন। ওয়ারশার্ট টিউটোরিয়াল দিলে হাফ অ্যান আওয়ারের টিউটোরিয়াল পেয়ে যাবেন এবং ইটস ভেরি ইন্টারেস্টিং আপনার মনিটরিং করার জন্য। এবং প্রত্যেকটা ফাইলকে আপনি মনে করেন এই ফাইলটাকে দিলেন, এইটা ডেটা কি কোথা থেকে দেখেন যে একটা যেটা সিলেক্ট করেছে ওইটার ফ্রেম নাম্বার কত, ফ্রেম ওই যে ডেটা যে প্যাকেট ভাগ হয়ে যায় ফ্রেম ট্রেবিং কনসেপ্টগুলি পরে পাবেন। ফ্রেম নাম্বার কত বাইট ছিল, কিভাবে যাচ্ছে, ইউজার ডেটা প্রোটোকল কি, ইন্টারনেট প্রোটোকলের কি। ইন্টারনেট প্রোটোকল হচ্ছে আইপি ভার্সন 4 এ আছে, ভার্সনের আইপি সোর্স ডেস্টিনেশন কোথায় যাচ্ছে, এই আইপিতে যাচ্ছে আমার এখান থেকে, আমি কিন্তু পাঠাইনি, এটা কন্টিনিউয়াস সে কন্টিনিউয়াস চলতেছে একটা প্রসেস। সো আপনার সিস্টেম থেকে কিভাবে আইপি প্রসেস হচ্ছে, কোথায় যাচ্ছে, কোনগুলি সাসপিসিয়াস সেইগুলিকে স্টপ রাখি। এইগুলি কালার হয়ে গেল, দেখেন পুরো ডিটেইলস চলে আসে। এর মধ্যে যদি আমি এই যে প্রথমত সিরিয়াল নাম্বার মনে করেন যে 3716, এটাকে যদি ডিটেইলসে দেখতে চাই এটা হেক্সাডেসিমাল কোড দিয়ে এই সব পুরো কোড আকারে চলে আসছে, যেগুলি আপনাদের পার্সোনাল ইন্টারেস্ট থেকে ডিটেইলসে দেখতে পারেন। সো টাইম শর্ট, আমরা একটু আগাই সামনে। দেখেন যে তাহলে ইন্টারনেটের কথা বলছিলাম। Internet uses TCP/IP protocol suite and uses IP as the addressing protocol. Present day, Internet is widely implemented using IPv4. IP version 4 এর মাধ্যমে ইউজ করে
আইপির আরেকটা ভার্সন আছে ভার্সন 6। বিকজ অফ শর্টেজ অফ অ্যাড্রেস স্পেস, মানে IPv4 এর অ্যাড্রেস স্পেস শর্টের কারণে আমরা শিফট হতে যাচ্ছি IP ভার্সন 6 এ। তাহলে এখানে আপনার কাছে এমসিকিউ, আপনাদের তো কিছু এমসিকিউ থাকবে যে IPv4 অ্যাড্রেসের টোটাল কতগুলি অ্যাড্রেস হতে পারে। IPv4 এর অ্যাড্রেস হতে পারে একটা IPv4 এর স্যাম্পল বলেন তো, যে কোনো একটা IPv4 অ্যাড্রেস বলেন। 192.168.168.24.2। আচ্ছা দেখেন যে এই যে এইটা IPv4 কেন, এটা চারটা ভাগে বিভক্ত, এইজন্য এটা ভার্সন 4 এর আইপি। প্রত্যেকটা এই যে ভাগ, এই প্রত্যেকটা ভাগের রেঞ্জ হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। মিনিমাম হতে পারবে 0, নো নেগেটিভ ভ্যালু। 255টা ডিজিট লেখা যাবে না, ভ্যালু 192 বলেছেন তো। ও আচ্ছা, 192 টা 255 হতে পারবে। এই 192 জায়গায় আপনি 256 কখনোই লিখতে পারবেন না, বা কোনটার জায়গায় 256 লিখতে পারবেন না, হাইয়েস্ট 255। তাহলে 0 থেকে মানে 0 কে ইনক্লুড করে 255 মধ্যে টোটাল 256টা আলাদা আলাদা ভ্যালু হতে পারে। ঠিক আছে, তাহলে এইখানে 256টা ভ্যালু হতে পারে, এর সাথে পারমুটেশন করে গুণ, এখানেও তো 0 থেকে 256 হতে পারে, গুণ 256, সেম এখানেও 256টা 0 থেকে হতে পারে, গুণ 256, এখানেও তাই হতে পারে, গুণ 256। এই যে এটা মানে কি 256 টু দি পাওয়ার 4, এইটা মানে যতগুলি ম্যাক্সিমাম এতগুলি আইপি অ্যাড্রেস আপনি করতে পারেন আইপি ভার্সন 4 এ। তাহলে এটা মানে কত, এটা যা হচ্ছে এই যে আইপি টোটালটা, এটাকে আবার 5টা ক্যাটাগরিতে ভাগ করেছে, ক্লাস A B C D E। প্রত্যেকটা রেঞ্জ সহ দেখাবো যে এত থেকে এত। আপনারা একটা আইপি অ্যাড্রেস লিখলেন, এটা আপনি বলেছেন যে এটা ক্লাস C এর আইপি অ্যাড্রেস বলেছেন, তো এটা ক্লাস C এর আইপি অ্যাড্রেস, তাহলে ক্লাস A এর রেঞ্জ কত, কিভাবে বুঝলাম এটা ক্লাস C, ক্লাস A কোনটা, ক্লাস B কোনটা, C কোনটা, এবং এই যে টোটাল এই আইপি অ্যাড্রেসটা, এটাকে আপনার 5টা ক্লাসে ভাগ করা আছে। তার মানে ক্লাস D আর ক্লাস E আমাদের দেখার বিষয় না, কারণ ওটা রিজার্ভ। ঠিক আছে, ওইটা আমরা ধরতেও পারবো না, ছুতেও পারবো না, ওইটা স্পেসিফিক কাজের জন্য। তো আমরা ইউজ করতে পারবো কোনটা, ক্লাস ABC। তো ক্লাস ABC যে আইপি অ্যাড্রেসগুলি আমরা পাবো, সেই আইপি অ্যাড্রেসগুলি ফুলফিল হয়ে গেছে অলরেডি, বা ফুলফিল দ্রুত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের নতুন যে ভার্সন প্রবর্তন করা হয়েছে সেটা হচ্ছে আইপি ভার্সন 6, যেখানে কি থাকবে সেটার একটা एग्जांपल বলতে পারেন। এইটা বেশিরভাগই আমি দেখি যে 170 থেকে 192 95 পর্যন্তই হয়, এর উপরে তো মানে প্রথম ডিজিটটা। আচ্ছা, ক্লাস যখন দেখাবো তখন একটু আলোচনা, আজকে সময় নেই। আপনি যেটা দেখেছেন 172 191 পর্যন্ত যদি দেখেন, তাহলে এটা হলো ক্লাস B, শুধু একটু মনে রাখবেন। আর শুরু থেকে 121, এই 191 হচ্ছে কত থেকে, ক্লাসেসগুলি দেওয়া আছে, সবসময় মনে থাকে না তো। আচ্ছা, যাই হোক, আপনি যেটা দেখছেন সেটা দেখেন। আর যখন 192 থেকে শুরু হয়ে সামনের দিকে যাবে, এটা হলো ক্লাস C। 191 পর্যন্ত হলো ক্লাস B। এই দুটোই দেখি, B আর C, কারণ আপনি যে শুধু ল্যান দেখেন, আপনি যখন ইন্টারনেট আইপি দেখবেন, এই যে দেখেন, আমি যদি লিখি যে এখানে আমার কম্পিউটারের আইপি কি, আমার ল্যান আইপি কত, যে এখান থেকে রাইট ক্লিক করে ল্যান আইপিটা দেখা যায়, ওইটাও দেখবেন যে 172 দিয়ে সামথিং কিছু আছে। বাট আপনি যখন আমার রিয়েল আইপি দেখবেন, হোয়াট ইজ মাই আইপি, এটা গেলে এটা আপনি মাই আইপি অ্যাড্রেসে ঢুকতে হবে, আপনাকে আইপি অ্যাড্রেস দেখিয়ে দিবে। আমার আইপি ভার্সন 4 হচ্ছে 182.160 এটা। কিন্তু আপনি যখন আইপি অ্যাড্রেস দেখেন সেটা খুব সিম্পল দেখেন, এই যে মনে করেন দেখেন 190, যেটা আপনি বলছেন 190 পরে অবশ্যই ফিক্স 168 দিয়ে দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে লোকাল আইপি, ল্যান আইপি। মানে আমি একটা আইপি নিছি, দিস ইজ দা রিয়েল আইপি, আমাকে যদি ধরতে হয় এই আইপি দিয়ে ধরতে হবে। এই আইপিটা পৃথিবীতে একমাত্র এই লাইনে আসছে, মানে আপনি পুরো আইপিএস এর যত পিসি বুঝবেন সবাইকে এই আইপি দেখাবে। ঠিক আছে, বাট আমার পিসিতে আপনি আইপি পাচ্ছেন 192.168.24.2, আপনার ল্যাপটপটা কানেক্ট করেন, আপনি দেখবেন যে 24.3 হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের ল্যান আইপি, লোকাল আইপি। লাস্টের দুইটা চেঞ্জ, একটা চেঞ্জ, একটা চেঞ্জ।
হচ্ছে ওই অফিসের জন্য ফিক্সড দেখা যায় 24-এর জায়গাতে এটা হচ্ছে গ্রুপ করা হয় যে গ্রুপের জন্য। এটা হচ্ছে ওই যে রাউটার থেকে যে ইন্টারফেস বের হয়েছে, দুই পাশে দুইটা বের হয়েছে দেখা গেল না, ওইখান থেকে আপনি যদি আরেকটা রাউটারে কানেক্ট হন, আপনি মনে করেন যে 5 তলায় কানেক্ট হলেন, ওখানে যদি আরেকটা রাউটারে কানেক্ট হন তখন ওইটার এই গ্রুপটা চেঞ্জ হয়ে যাবে। বাট আপনি সেম এখানে কানেক্ট হলে শুধু লাস্ট ডিজিটটা চেঞ্জ হবে। সো দিস ইজ মাই রিয়েল আইপি। আর IPv6 ডিটেক্ট করতে পারেন, কারণ IPv6 হয়তো কনভার্টেড না, এখন সব আইপি অ্যাড্রেস তো IPv6 এ কনভার্ট হয়নি। কিছু আইপি অ্যাড্রেস IPv6 এ কনভার্ট হয়েছে, কিছু আইপি অ্যাড্রেস এখনো স্টিল কনভার্ট হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে ইট ইজ গ্র্যাজুয়ালি মাইগ্রেটিং ফ্রম IPv4 টু IPv6। দেখেন এখানে আমরা লিখেছি যে শর্টেজ অফ অ্যাড্রেস স্পেস, ইট ইজ গ্র্যাজুয়ালি মাইগ্রেটিং। IPv4 এ সবাই আছি, ওখান থেকে নতুন করে IPv6 এ যাচ্ছি। কারণ এত আইপি অ্যাড্রেস দিলে কি মানুষের ঘরে ঘরে টিভি, ফ্রিজ, এসি সবাই আইপি অ্যাড্রেস নেয়। তো সবাই যদি একটা করে আইপি অ্যাড্রেস নিয়ে রাখে, তাহলে এত আইপি অ্যাড্রেস কোথেকে আসবে? ওই আইপি অ্যাড্রেসগুলি কি আপনার ঘরে যে টিভি, ফ্রিজ আছে, ওই আইপি অ্যাড্রেসগুলি হচ্ছে আপনার রাউটার থেকে লোকাল, আপনার রাউটার থেকে লোকাল। আপনার রাউটার আবার কি? আপনার রাউটার আইএসপি কাছে লোকাল, লোকাল নেটওয়ার্ক। সে আইএসপি কি? আইএসপি আবার বাংলাদেশের বিটিসিএল এর কাছে লোকাল। বিটিসিএল আবার কার কাছে? যার থেকে ইন্টারনেট লাইন দিয়েছে তার কাছে, তার আন্ডারে সে। তার মানে ওইভাবে এবারে আপনি বলতে পারেন যে রিয়েল আইপিটা কিভাবে দেবে। আপনি যদি এখন রিয়েল আইপি চান, আপনি ধরেন ইন্টারনেট লাইন দিয়েছেন যে কোনো প্রোভাইডার থেকে, যে ভাই আমাকে একটা লাইন দেন। এবার আপনি যদি আলাদাভাবে বলেন আমাকে একটা রিয়েল আইপি দিতে হবে, তখন ও আপনাকে একটা ফর্ম দিবে সরকারি, ওটা ফিল আপ করেন। কারণ আপনি কে, আর আপনি কেন লাগবে, আপনি কে তার পরিচয় এবং আপনার কেন লাগবে ডিটেইলস সহ একটা ফর্ম ফিল আপ করতে হবে, এক্সট্রা চার্জ দিতে হবে, দেন ওটাকে কনসিডারেশন হবে, দেন আপনাকে রিয়েল আইপি দিবে এবং রিয়েল আইপির জন্য আলাদা ফিও দিবে পার মান্থ। ঠিক আছে? তো ওই এই আইপি আর লোকাল আইপি এক না। তাহলে আমরা যে এই যে 256 টু দি পাওয়ার 4 এখান থেকে মাইনাস হচ্ছে ডি প্লাস ই, এই ক্লাসগুলি বাদ দিয়ে বাকি আইপি গুলি আমাদের যে ইউজেবল থাকছে, এই ইউজেবল আইপি ইজ দ্য রিয়েল আইপি। এতগুলি রিয়েল আইপি আছে, প্রত্যেকটা রিয়েল আইপির আন্ডারে আবার এই যে বললাম যে আবার লোকাল আইপি আছে। লোকাল আইপির সংখ্যা কোনো হিসাবের না। এই অফিসে একটা ইন্টারনেট লাইন নিয়েছি আমি, একটা দুইটা তিনটা হয়তো রিয়েল আইপি নিয়েছি। ওই রিয়েল আইপির আন্ডারে আমার অফিসে 1000 কম্পিউটার আছে। সো 1000 কম্পিউটার আমার ল্যান, 1000 কম্পিউটারকে বাড়ায় আমি 1 লক্ষ কম্পিউটার করলাম। আমি সাব ডিভাইড করে দিতে হবে। 1 লক্ষ কম্পিউটার তো এক নেটওয়ার্কে হবে না, ল্যানে হবে না। এটা সাব ডিভাইড করে আমার অফিসের 20টা ল্যান আলাদা করলাম। ঠিক আছে? ডিভাইড করে দিয়ে হচ্ছে। তারপর দেখেন যে ইন্টারনেট enables its user to share and access enormous amount of huge amount of information worldwide. It is uses www, আপনাদের এই ফুল ফর্মগুলো জানতে হবে। স্যার একটু IPv6 এ কি এখানে যেমন 4টা IPv6 এ 6টা থাকবে, 8টা ভাগ থাকে, 8টা ভাগ থাকে, হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে থাকে। স্যাম্পল IPv6 অ্যাড্রেস। সো দেখেন যে এখানে পার্ট থাকে কয়টা, এই যে কোলন দিয়ে ডিফারেন্ট, ওটা কিন্তু ছিল ডট দিয়ে ছিল, কোলন দিয়ে ডিফারেন্ট 1 ভাগ 2 3 4 5 6 7 8, 8টা ভাগ থাকবে। প্রত্যেকটা ভাগের মধ্যে 4টা করে হেক্সাডেসিমাল ভ্যালু থাকবে। এটা ছিল ডেসিমাল ভ্যালু, আর হেক্সাডেসিমাল তো বোঝেন। তাহলে 4টা করে হেক্সাডেসিমাল ভ্যালু যদি থাকে, তাহলে এইটা এই যে এখানে 3 ডিজিট দেখছেন, সামনে একটা 0 দিয়ে পুরো করে দিতে হবে, এটা রুল। মানে আপনি এখানে এই যে দেখেন এটাও কিন্তু 8 ভাগ, এই প্রত্যেকটাই কিন্তু 8 ভাগ। এক এখানে কোলন, তারপরে দুইটা ডবল কোলন, খেয়াল করবেন 2 3 4 5, তাহলে এখানে এক কোলন 2 3 4, চারটায় পরে আছে, প্রথমে একটা আছে, মাঝখানে 3টা মিসিং, তাহলে 2 কোলনের জায়গায় 3 বার 0 সেট করবে, 4টা 0 3 সেট করবে, ডবল কোলন দেওয়া আছে, এটার মানে হচ্ছে এটা। তাহলে টোটাল 8 ভাগই। ঠিক আছে? মোট 8 ভাগ, প্রত্যেক ভাগের মধ্যে 4টা করে হেক্সাডেসিমাল, এবং 4টা করে হেক্সাডেসিমালের ভ্যালু মানে যদি পারমুটেশন করেন তাহলে 1 থেকে 16 গুণ 4টা আলাদা এরকম ভ্যালু হতে পারছে। এখানে যেমন 2 টু দি পাওয়ার 8 হলে 256 হয়ে যাচ্ছে। সো হিউজ নাম্বার, মানে এত নাম্বার যে যদি ওই সংখ্যাটা দেখেন, এই যে টোটাল, আচ্ছা যে টোটাল যদি দেখেন
এই সংখ্যাটা এত যে এটা চিন্তা করা হচ্ছে যে পৃথিবী কভার হবে, অদূর ভবিষ্যতে এটা শেষ হবে না, মানে এতগুলি আইপি অ্যাড্রেস ভ্যারাইটি হবে, যেটা মানুষের প্রত্যেকের একটা মানুষেরই অনেকগুলো আইপি অ্যাড্রেস লাগু। আর দিন দিন ওয়েবসাইট বাড়তেছে, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আবার একটা রিয়েল আইপি লাগবে। ওয়েবসাইটটা যদি ওয়ার্ল্ড ওয়াইড রান করতে চান তাহলে প্রত্যেকটা ওয়েবসাইট কি মনে করেন আপনার নাম .com, ঠিক আছে, তাহলে এইটার ব্যাকগ্রাউন্ডে কি আছে, একটা আইপি অ্যাড্রেস আছে। ওইটা কি করছে, ওই কিছু ফাইল, একটা HTML ফাইলই মনে করেন, আমি লিখলাম মঞ্জুরুল.com, লিখলেন আই এম মঞ্জুরুল, এতটুকুই আসলো, একটা ওয়েবসাইট আসলো, সারা পৃথিবী থেকে তো দেখতে পাবেন এটা যখন আমি ইন্টারনেটে কানেক্ট হবো। তার মানে এই পিসিতে একটা যদি রিয়েল আইপি না দেওয়া হয় তাহলে ওই মানে ওই যে এটা ডোমেইন কি কাকে বলে, ডোমেইন হচ্ছে যে আমি নামটা সহজে বলতে পারছি, google.com সহজে বলতে পারছেন, কিন্তু গুগলের একটা আইপি অ্যাড্রেস আছে, ওই আইপি অ্যাড্রেস লিখলেও গুগলে ঢুকবে, কিন্তু ওই আইপি অ্যাড্রেসটা আপনি কয়জন একটা মনে রাখবেন। লাইক ফোন বুক, আপনার ফোন বুকে 5000 লোকের নাম্বার আছে, তা আপনি কয়টা মনে রাখবেন? আপনি নাম হিসাবে কিন্তু আবার সবাইকে আইডেন্টিফাই করতে পারছেন, তাই না? সেম ওরকম আপনি আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা একটা আইপি অ্যাড্রেস লাগে, রিয়েল আইপি, নট দা ল্যান আইপি। তাহলে ওই আইপি অ্যাড্রেসটা টাইপ করলেও ওই সাইটে ঢুকবে, বাট ওই আইপি অ্যাড্রেসটা মনে রাখা কঠিন দেখে আমি ওটা একটা সহজ নাম দিয়েছি। তাহলে ডে বাই ডে প্রতিদিন নতুন নতুন ওয়েবসাইট বাড়ছেই বাড়ছেই বাড়ছেই, তাহলে এত রিয়েল আইপি কোথায় পাবো? এই জন্যই এখন ভার্সন 6 এ চলে আসছে। হ্যাঁ, সিম্পল সার্চ করলেও এই যে সব দেখা দেয়, এবং এই টোটাল অ্যাড্রেসটা হচ্ছে 64 বিট, এটা হচ্ছে 32 বিট। 32 বিট কিভাবে 32 বিট হলো? এই 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার হচ্ছে 8 গুণ 2 টু দি পাওয়ার 8, চারটা 2 টু দি পাওয়ার 8 যদি গুণ দেন তাহলে পাওয়ারগুলি যোগ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 32 একটা ভ্যালু, আর ওইটা হচ্ছে 2 টু দি পাওয়ার 128। শুধু সংখ্যাটা আমরা একটু এক্সেলে দেখি তাহলে বুঝতে পারবো যে এর আইপি অ্যাড্রেসটা কতগুলি আর এর আইপি অ্যাড্রেস কতগুলি। ইকুয়াল টু 2 টু দি পাওয়ার হচ্ছে 32 মানে এটা হলো আইপি ভার্সন 4 এর এতগুলি কম্বিনেশন। এর থেকে আবার ডি আর ই মাইনাস হবে, কারণ ওইগুলি স্পেশাল রিজার্ভ, মনে করেন নাসা, স্পেস ওয়ার্ক, গভর্নমেন্ট সায়েন্টিফিক ওয়ার্ক এবং স্পেশাল পারমিশনের কিছু ওয়ার্কের জন্য এখানে অল্প কিছু বাকি রাখা হয়েছে। সেটা কতটুকু, এটা যেরকম রেঞ্জ অনুযায়ী আপনাদের দেখাবো, এ মানে এত দূর, বি মানে এত দূর, সি মানে এত দূর, একদম ফিক্স। তাহলে এখানে কয়টা সংখ্যা আমরা গুনতে পারি? 11 দশক করে 11 দশক সহস্র লক্ষ কোটি, মানে 430 কোটি মতো। 430 কোটি থেকে মনে করেন 30 কোটি বাদ দেন, 400 কোটি মতো আমরা ইউজেবল পাচ্ছি। বাট যখন আপনি ইসে আসবেন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, এটা ক্যালকুলেটর এখানে ধরবে না, 130 130 এক্সপোনেন্ট দিয়ে চলে আসছে। এটাকে যদি আমরা নাম্বার আকারে আনি, দশমিক করে বাদ দিই, হচ্ছে আরো বড় করতে হবে, আরো বড় করতে হবে, ধরবে এটা। কত বড় সংখ্যা যে দেখেন, সেটা ধরছে না, এবার ধরছে, হ্যাঁ এবার ধরেছে। তাহলে এবার যদি গুনি আমরা, এই পর্যন্ত ছিল কোটি, 4 পর্যন্ত, তারপরে আরো এত কোটি 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 করে গুনে শেষ করতে পারবেন না। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স দেখেন, একটা হচ্ছে 2 টু দি পাওয়ার 32, একটা 2 টু দি পাওয়ার 28, ডিফারেন্সটা দেখেন কত। মানে অনেকে মনে হবে যে এটা থেকে এটা তো 4 গুণ বেশি মনে হয়, এটা 430 কোটি, এটা তাহলে 1600 1700 কোটি, তাহলে কি আর সলভ হলো না। এইটার থেকে এইটাকে 2 টু দি পাওয়ার 32 কে যদি ডবল করেন তাহলে হয়ে যায় 2 টু দি পাওয়ার 33। এবার ডিফারেন্সটা বোঝেন কত সিম্পল না? এখানে এটা কি করে আসলো, 256 মানে 2 টু দি পাওয়ার 8, তাহলে চারটা 256 মানে 2 টু দি পাওয়ার 8 যোগ 8 যোগ 8 যোগ 8 2 টু দি পাওয়ার 32। এরও ডবল করলে হচ্ছে 2 টু দি পাওয়ার 33, তার ডবল করলে 34, তার ডবল করলে 35, এইভাবে ডবল করতে 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 2 টু দি পাওয়ার 128 আসে। সো এইটা গোনা আমাদের কাজ না, আমরা গুনতে যাবো না।
তাহলে এইটা বুঝলেন যে এই হচ্ছে আইপি ভার্সন 6। ভার্সন 6 মানে 6টা ঘর না 8টা ঘর, এবং প্রত্যেকটা ঘরের মধ্যে আপনার 4টা করে এক্সট্রা ডেসিমাল ভ্যালু। সো ওইখানেও কম্বিনেশন আসছে। এখন 128 কেন হলো এটা বলতে পারেন, এখানে একটু বের করলাম, একটু দেখিয়ে নিই। এই 2 টু দি পাওয়ার 32 তো এখান থেকে আসছে বুঝলেন, তাহলে 128 কিভাবে হলো? প্রত্যেক হেক্সাডেসিমাল ঘরের কত 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে কত হলো 2 টু দি পাওয়ার 3, 4, 3 হলে তো 8 হবে। হ্যাঁ 4 জি স্যার 4 না, হ্যাঁ। তাহলে 4টা ঘরে 2 টু দি পাওয়ার 4। আপনার এই যে 128 কে 8 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? প্রত্যেকটা ঘরের সংখ্যা হচ্ছে এটা 128 ডিভাইড বাই আমার ঘর আছে 8টা, আমি প্রত্যেকটা ঘরের জন্য 8টা করে, প্রত্যেকটা ঘরের জন্য 8টা, এই প্রত্যেকটা ঘর হচ্ছে 8টা করে 8টা করে ঘর, টোটাল ঘর 8টা, এক একটা ঘরে হচ্ছে 16 8টা করে 16 বাই 8 16। এই যে এইটা হেক্সাডেসিমাল একটা ডিজিট, হ্যাঁ তার মানে কত 2 টু দি পাওয়ার 4, এটা আরেকটা হেক্সাডেসিমাল ডিজিট, তাহলে 4 যোগ 4 8, 12 16, একটা ঘর মানে 2 টু দি পাওয়ার 16, তাহলে 8টা ঘর মানে 2 টু দি পাওয়ার 16 গুণ 8। যেহেতু এখানে না, এটা তো যোগ হচ্ছে না, এটা তো কম্বিনেশন, হ্যাঁ এইখানে কম্বিনেশনের সাথে এইখানে আবার কম্বিনেশন গুণ হয়ে যাবে, এই জন্য গুণ হচ্ছে। আর যদি এই পাওয়ারের সাথে যখন এইগুলি সব যোগ হয়েছে কেন, এটা তো হচ্ছে সিরিয়াল 1 2 3 4 করে আসছে। পারমুটেশন কম্বিনেশনে বোঝেন যে 5টা কালার, 5টা কালার থেকে প্রত্যেক জোড়া করে যদি আপনি কালার পেয়ার নেন তাহলে কয়টা পেয়ার হতে পারে? পারমুটেশন কম্বিনেশনের সূত্র আছে না, সূত্র অনুযায়ী ফ্যাক্টরিয়াল দিয়ে আসে। হ্যাঁ ঠিক আছে, মনে করেন যে 10 জন স্টুডেন্ট, 2 জন স্টুডেন্টকে নিয়ে আলাদা কয়টা টিম হতে পারে? প্রতি 2 জন স্টুডেন্ট, মানে আপনি আরো একজন হতে পারে, আপনি আরো একজন হতে, আপনি আরো একজন হতে পারে, মানে আপনাকে নিয়ে 9টা আলাদা টিম করা যাবে। বাট আপনি আর ও একটা টিম হয়েছে, ও আর আপনি ওই সেম টিমে কিন্তু থাকছে, মানে 1 নম্বর প্লেয়ারে আপনার নাম লিখলাম, 2 নম্বর প্লেয়ারে ওর নাম লিখলাম। এইটা যে টিম, আপনাকে 2 নম্বর প্লেয়ারে রেখে ওকে 1 নম্বর প্লেয়ারে রাখলেও সেই টিমই থাকে। তাহলে টোটাল যে পারমুটেশন হচ্ছে তাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। টোটাল পারমুটেশনে যেটা হচ্ছে, আবার যদি পজিশন আগে পরে বলে ভ্যালু আলাদা হয়ে যায় তাহলে 2 দিয়ে ভাগ করব না। তাহলে এইটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশন, যেটা ক্ষেত্রে এই যে এখানে আসছিল। আচ্ছা আমরা লাইন থেকে সরে যাচ্ছি, এতটুকু শেষ করি। দেখেন www মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল মানে কি করছি আমরা, ইট ইউজেস www মানে ইন্টারনেট ইউজ করে www, যার মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এবং FTP ইমেল সার্ভিস, অডিও ভিডিও স্ট্রিমিং এই সব ক্ষেত্রেও লাগে। অডিও ভিডিও কল দিচ্ছি, আমরা ইমেল করতেছি। ফাইল ট্রান্সফার প্রোটোকল মানে আপনি ধরবেন মুভি সার্ভার থেকে খুব দ্রুত গতিতে মুভি নামাচ্ছি, অথবা অফিসিয়াল FTP থেকে দ্রুত গতিতে অনেক বড় বড় ফাইল আদান প্রদান করছি। এই FTP সাবজেক্টের পিছনে আগে বললেন যে আমরা নিজেরা একটা নেটওয়ার্ক ওয়্যার দিয়ে ন্যাশনালি, তো ওইটাই তো FTP। FTP হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা এমন একটা প্রোটোকল যে প্রোটোকলের মাধ্যমে দ্রুত ফাইল ট্রান্সফার করা যায়, এটার সাথে অন্য কোনো সম্পর্ক নাই। মনে করেন আপনার অফিসের কিছু ফাইল আপনি একটা FTP সার্ভারে রেখেছেন, সব ইউজারদেরকে ওই FTP সার্ভারের IP অ্যাড্রেসটা দিয়ে দিয়েছেন। ওরা কি করবে, লিখবে FTP:2/ ওই IP অ্যাড্রেস দিয়ে একটা শর্টকাট বানায় রাখলো বা লিখলে কি হবে, ওই ফাইল সার্ভার, এটা একটা ফাইল সার্ভার, সেই ফাইল সার্ভারে অ্যাক্সেস করে ওখান থেকে দ্রুত গতিতে ফাইল নামাতে পারবে। আমরা মুভি ডাউনলোড করি আমাদের লোকাল সার্ভার থেকে, লাইক আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করেন, দেখেন যে হয়তো ফর এক্সাম্পল 5 Mbps এ নামতেছে, মুভি সার্ভার থেকে ডাউনলোড করেন দেখবেন 100 Mbps এ নামছে। তাহলে ওইটা হলো FTP সার্ভার, যেটা কি করছে, একটা ফাইল সার্ভার যেখানে সব ফাইল স্টোর করে রাখা আছে এবং হিউজ স্পিডে আপনি নামাতে পারবেন, সেটা ইজ কল্ড FTP। আর যদি আপনার মাথায় অন্য কোনো কনসেপ্ট থাকে তাহলে সেটা এটা রিপ্লেস করে এইটাই। আচ্ছা, ভিডিও অডিও স্ট্রিমিং এট হিউজ লেভেল ইন্টারনেট ওয়ার্কস অন ক্লায়েন্ট সার্ভার মডেল। হিউজ লেভেলে ক্লায়েন্ট সার্ভার মডেলে কাজ করে, কারণ আপনি হবেন ক্লায়েন্ট আর যাকে রিকোয়েস্ট করবেন, আমি গুগলে সার্চ করব, তাহলে আমি google.com লিখে এন্টার দিলাম, তার মানে আমি গুগলকে রিকোয়েস্ট করছি ভাই আমাকে তুমি কিছু সাহায্য করো।
ঠিক আছে, দেন আমি ওখানে সার্চ লিখে আবার এন্টার করলে গুগল ওটা আমাকে সার্চ করে দিচ্ছে। তার মানে আমি গুগলকে রিকোয়েস্ট করছি, ওটা হচ্ছে গুগল হচ্ছে সার্ভার, when I am requesting I am the client. And internet uses very high speed backbone of fiber optics. The interconnected various continent fiber are laid under sea known as submarine communication cable. মানে ইন্টারনেটটা অনেক হাই স্পিড কেবলের মাধ্যমে আসে যেটাকে ডিস্ট্রিবিউট হয় আর কি। এইগুলি তো আপনারা জানেন। সো আজকে তার এই পর্যন্তই থাক, প্লিজ স্টপ করে দেন।